মনে করুন আপনার বাবা আপনাকে আর আপনার পরিবারকে নিয়ে গেছে এক অদ্ভুত বাসায়। সবকিছু অসাধারণ, কিন্তু আস্তে আস্তে আপনি বুঝতে পারছেন এখানে কিছু একটা ঠিক নেই। দেওয়ালে কোনায় কোনায় একটা অদ্ভুত শীতলতা, রাতের অন্ধকারে অদৃশ্য কিছু উপস্থিতি। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও এখন আপনি সেই বাড়ির ভিতরে আরো গভীরে চলে যাবেন। তখনই অনুভব করবেন ভয় ও রহস্যের এক নতুন যাত্রা। তবে আপনার বাবা তো জানতেন না এই বাড়ি আসলে কি লুকিয়ে রেখেছে। তা জানতে হলে আপনার দেখতে হবে 2024 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি ফাদার হন্টেড হাউস। সিনেমা শুরু হয় এই গল্পের প্রেক্ষাপট ব্যাখ্যা করে। ডোডিট একজন কৌতুক অভিনেতা। এরপর আমরা দেখি তার গ্রামকে, যার নাম বায়না, যেখানে ডোডিট তার শৈশবের গল্প বলতে যাচ্ছেন। এরপর আমরা ডোডিটের শৈশবের গল্প দেখি। ডোডিট অন্য বাচ্চাদের রোমিও কার নিয়ে খেলতে দেখেন। এই কারটি ছিল একটি খেলনা গাড়ি যা ব্যাটারিতে চলে। সে নিজেও এর সাথে খেলতে চায়, কিন্তু তখন এক বাচ্চা এসে বলে তার সাথে খেলতে হলে ব্যাটারি লাগবে। ডো জানায় তার কাছে কোনো ব্যাটারি নেই। তখন একজন বাচ্চা তাকে ব্যাটারি ধার দেওয়ার কথা বলে, কিন্তু ডো জানায় সে তার ছোট ভাইয়ের সাথে খেলবে। তবে সে মিথ্যা বলছিল, কারণ তার কোনো ছোট ভাই ছিল না। এরপর আমরা জানতে পারি যে ডোর কাছে কোনো ব্যাটারি চালিত গাড়ি নেই, তবে ছিল কাঠের তৈরি এক সাধারণ গাড়ি। সে খুবই গরিব পরিবারের ছেলে। তারপর সে তার বাড়ি যায়, যেখানে আমরা তার বাবা মাকে দেখি। তার একটি বড় বোন আছে যার নাম লিজ। তার লিজ তখন গর্ভবতী। লিজের স্বামীর নাম ডিভো, যিনি তাদের বাড়িতেই থাকে। তার বাবা 1 বছরের জন্য পদোন্নতি নিয়ে বদলি হন। তারা মাথার নামে একটি জায়গা যাচ্ছিল। আসলে তার বাবা ফরেস্ট রেঞ্জার হিসেবে কাজ পেয়েছিলেন। এই তথ্যটি ডুডকে জানানো হয়। তার বাবা এটাও বলেন যে তার স্কুল পরিবর্তন করতে হবে, কিন্তু ডুড এটা শুনে খুশি হয় না, কারণ সে এখান থেকে আর কোথাও যেতে চায় না। এখন ডুড রেগে গিয়ে তার রুমে চলে যায়। এরপর তার মা তাকে বোঝাতে যায়। তিনি বলেন যে যখন তার বাবা তার কাজে অগ্রসর হবেন, তখন তিনি ডুডকে টোমিও কার কিনে দেবেন, যেটা তার কয়েকজন বন্ধুর কাছে আছে। এবার ডুড তার মাকে জিজ্ঞাসা করে এটা কত সময় নেবে। তার মা বলে প্রায় 1 বছর লাগবে। তখন ডুড বলে এটা তো খুব বেশি সময়। তার মা তখন তাকে বোঝান ভালো জিনিস পেতে হলে সময় লাগবে। এরপর তিনি তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি তাকে অবশ্যই তার পছন্দের খেলনাটি কিনে দেবেন। এইবার ডুড রাজি হয়। পরের দিন তারা সবাই রওনা দেয়। এখানে যাওয়ার একটি সুবিধা ছিল, ডেভো সেখানে কাজ করতে পারতো, কারণ এখানে সে অলস সময় কাটাতো এবং কোনো কাজ করতো না। এখন ডেভো এবং লিজ মালামাল নিয়ে একটি পিকআপ ভ্যানে যায়, আর ডুড ও তার বাবা মা মোটরসাইকেলে করে রওনা হয়। তাদের নতুন বাড়ি ছিল জঙ্গলের মাঝে। অবশ্যই এটি একটি ফরেস্ট রেঞ্জারের কাজ হওয়ায় বাড়িটি সেই এলাকাতেই ছিল। যাই হোক, পথে তাদের বাইকের চাকা পাঞ্চার হয়ে যায়। তারপর তারা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যায়। এখন কিছু দূর যাওয়ার পর ডুডের মা দেখতে পান গাছে কেউ বসে আছে। তিনি এতে খুব ভয় পেয়ে যান, কিন্তু ডুডের বাবা বলেন হয়তো এটি কোনো বাদর হতে পারে। তারা সামনের দিকে এগিয়ে যায়। অবশেষে তারা সন্ধ্যার দিকে সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছে ডুড দেখতে পায় সেই জায়গায় একটি খাঁচা রয়েছে, যা দেখতে খুবই অদ্ভুত। তার থেকেও বেশি সেই জায়গা থেকে নেতিবাচক অনুভূতি আসছিল। এখন তারা পিকআপ গাড়ি থেকে তাদের মালামাল নামানো শুরু করে। এদিকে লিজের মা তাকে বিশ্রাম নিতে বলেন, কারণ তার এই অবস্থায় কাজ করা উচিত নয়। এরপর তার বাবা 2জন সহকর্মী সেখানে আসে, যাদের নাম সুজং এবং কাসনো। তখন তার বাবা তাদেরকে বলেন কেন তারা এত দেরিতে এসেছে। তার উত্তরে তারা বলে এখানে আসতে তারা একটু নার্ভাস ফিল করছিল। আজ জাপানি ক্যালেন্ডারের ক্লোরান শুক্রবার রাত। এটি এমন একটি দিন যখন আত্মারা তাদের পরিবারের সাথে দেখা করতে বের হয়। যাই হোক, সুজং এবং কাসনো মূলত কোনো কারণ ছাড়াই তাদের সাথে দেখা করতে এসেছিল, তাই তারা ফিরে যেতে চেয়েছিল এবং কাজ শুরু করতে চেয়েছিল, কিন্তু ডুডের বাবা তাদের থামিয়ে থাকতে বলেন। তবে তারা 2জনে খুব ভীত ছিল, কারণ ক্লোরান শুক্রবার রাত এবং বাইরে ভূত ঘুরছিল, তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক। এরই মধ্যে লিজ তাদের জিজ্ঞাসা করে খাঁচার ব্যাপারে। তারা জানায় যে খাঁচাটি তৈরি করা হয়েছিল তাদের শাস্তি দেওয়ার জন্য। তারা কাঠ চুরি করত। এখানে ডুডের বাবা বলেন সেখানে অনেক চোর রয়েছে, তাই তিনি এখানে পাহারা দেবেন। তখন সুজন এবং কাসনো বলেন যে ঠিক আছে, তারা তাকে সাহায্য করবে, কিন্তু তারা তখনও খুব ভীত ছিল। রাতে লিজ ডেভোকে বলে তার মনে হচ্ছে এই বাড়িটি ভৌতিক। তখন ডেভো তাকে কাজে সাহায্য করার প্রস্তাব দেয়, কিন্তু লিজ ক্লান্ত হওয়ায় শুয়ে ভান করে শুয়ে পড়ে। কিন্তু এরপর সে একটি মৃত টিকটিকি দেখে ভয় পেয়ে যায়। ডেভো সেই টিকটিকিকে বাইরে ফেলে দিতে যায় এবং আমরা সেখানে একটি ভূতকে দেখতে পাই, যা ডেভো দেখতে পায় না। তারপর আমরা সুজং এবং কাসনোকে দেখতে পাই, যারা খুব ভীত ছিল। এদিকে কাসনো বাড়ির ইতিহাস নিয়ে কথা বলতে শুরু করে। তখন সুজন তাকে থামিয়ে দেয়। সে বলে এই বাড়ির সম্পর্কে কোনো কথা বলার প্রয়োজন নেই। এরপর ডুড কিছু শব্দ শুনে জেগে ওঠে, সঙ্গে সঙ্গেই তার মাকেও জাগিয়ে তোলে। তার মা বাইরে গিয়ে দেখতে শুরু করে, কারণ তার স্বামী তখনও ফিরে আসেনি। ডুড তার মায়ের সাথে বাইরে যায়। তারা খাঁচার দিক থেকে কিছু শব্দ শুনতে পায়। তারা সেখানে দেখতে যায়। এদিকে সুজন এবং কাসনো সেই শব্দ শুনে ভয় পেয়ে যায়। তারা ঠিক করে তাদের মধ্যে সর্বপ্রথম কে বাইরে যাবে এবং দেখবে।
থাকবে। কাসনো ভয়ে রাজি হয়। অন্যদিকে ডুডের মা খাঁচাটিকে পরীক্ষা করছিলেন। সেখান থেকে তিনি চুলের একটি গোছা পান, কিন্তু খাঁচার ভেতরে ভূতটিকে তিনি দেখতে পান না। এরপর কাসনো সেখানে পৌঁছে যায়। সে শুধু ডুডের মাকেই দেখতে পায়। ডুডের মা তাকে বলেন তিনি খাঁচার দিক থেকে শব্দ শুনছিলেন। অন্যদিকে ডুডের বাবা সেখানে পৌঁছে যায় এবং ভেতরে চলে যায়। তারপরের দিন ডুডের বাবা এবং ডেভো কাজ করতে যাওয়ার জন্য তৈরি হয়। তাদের সঙ্গে সুজন এবং কাসনো ছিল। ডুড স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। এর মধ্যে সালামত নামক এক বৃদ্ধ সেখানে আসে। সে তাদের কাছে তেল বিক্রি করতে এসেছিল। লিজের মা তাকে তেল কিনতে পাঠান। সালামত তাকে তেল দেয় এবং জিজ্ঞাসা করে তারা কি এখানে বসবাস করছে। লিজের মা বলেন হ্যাঁ। তখন সালামত বলেন এখানে অনেক মানুষ ইতিমধ্যে মারা গেছেন। লিজ খুব ভয় পেয়ে যায়, যা তার জন্য মোটেও ভালো ছিল না। এরপর লিজের বাবা সেখানে আসে। তিনি বাড়িতে কিছু জিনিস ভুলে গিয়েছিল। তিনি সালামতকে এসব কথা বন্ধ করতে বলেন, কারণ তিনি মনে করেন সালামত তাদের ভয় দেখাচ্ছে। বেসিক্যালি তিনি এইসব কথা বিশ্বাস করতেন না। তারপর টুডের মা তাকে স্কুলে নামিয়ে দেন। সেখানে আমরা একটি গাছে ভূত দেখতে পাই। সিন দৃশ্যান্তরিত হয়। আমরা দেখি লেজ কম্বলে একটি হাতের ছাপ দেখতে পাই, কিন্তু হঠাৎ সেটি অদৃশ্য হয়ে যায়। সে বুঝতে পারে না কি ঘটছে। তারপর সে খাঁচার দিক থেকে কারো সাহায্যে চিৎকার শোনে, কিন্তু ঠিক তখনই ডেভো সেখানে চলে আসে। ডেভো লেজকে বলে এখানে ঘোরাফেরা করা উচিত নয়। সে তাকে ভেতরে নিয়ে যায়। এভাবে সময় এগিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। তখন সবাই সালামতের কথা বিশ্বাস করতে শুরু করে। তারা ভাবে এই বাড়িটি সাধারণ নয়, এটি আসলেই ভুতুড়ে। একদিন হঠাৎ সুজন একজন পাগলের মতো আচরণ করছিল। এরপর কাসনো তাকে ঘুষি মেরে শান্ত করে। এই সিনেমায় ভয়ের পাশাপাশি কিছু কমেডিয়ান সিনও রয়েছে। যাই হোক, এখন সবকিছুই বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল। তখন ডুডের মা তার স্বামীকে বলেন এই বাড়িটি তাদের সন্তানদের জন্য ঠিক নয়। এখানে কিছু একটা সমস্যা রয়েছে। অর্থাৎ এইখানে ডুডের বাবা এটিকে গুরুত্ব দেয় না। তিনি বলেন ঈশ্বর তাদের সঙ্গে আছেন, কিছুই হবে না। তখন ডুডের মা তাকে প্রশ্ন করেন এই কাজের জন্য কি তারাও এখান থেকে ফিরে যেতে পারবে না। ডুডের বাবা বলেন এটি শুধু কাজ নয়, বরং তার একটি দায়িত্ব। তিনি এটি তার পরিবারের জন্য করছেন, নিজের জন্য নয়। এমন সময় তাদের মধ্যে ঝগড়া হলে ডুডের মা রাগ করে রুমে চলে যান। তখন ডুড সেখানে আসে এবং তার মাকে বলে সে এখান থেকে যাবে না, কারণ সে চায় বাড়ি ফেরার সময় তার টোমিও কার্ডটি যেন থাকে। যদি সে গাড়ি না পায় তবে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করবে। এটি শুনে তার মা তাকে বলে যা কিছুই হোক তিনি তাকে টোমিও কার কিনে দেবেন। অন্যদিকে কাসনো সুজং এর সঙ্গে ছিল। সুজং জ্ঞান ফিরে পায়, কিন্তু সুজং কিছুই মনে করতে পারে না। সে জানায় কেউ তাকে ঘুষি মেরেছে কিনা। এটি শুনে কাসনো স্বস্তি পায়, কারণ যদি সুজং সবকিছু মনে রাখতে পারত তাহলে সে কাসনোকে ছেড়ে দিত না। তবে ঠিক ডুড সেই সময় সেখানে আসে। ডুড তাদের সঙ্গে কথা বলে এবং এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে চায়, কিন্তু তারা ভয়ে কিছু বলতে চায় না। তখন ডুড বলে তাকে সালামতের কাছে নিয়ে যেতে, কারণ সালামত সব জানে। ঘটনাটি শুরু হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়। তখন তারা ইন্দোনেশিয়ায় অনেক জায়গায় উপনিবেশন তৈরি করেছিল। এই গল্পে রুকমিনী নামে স্থানীয় এক মেয়ে, সে এক ডাচ ব্যক্তির প্রেমে পড়ে যায়। সেই ডাচ ব্যক্তি বিবাহিত ছিল, তবু তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং রুকমিনী গর্ভবতী হয়ে পড়ে। ডাচ ব্যক্তির ওই স্ত্রী তাদের সম্পর্কের কথা জানতে পারে। তখন ডাচ ব্যক্তি সমস্ত দোষ রুকমিনীর উপর চাপিয়ে দেয়। সে বলে রুকমিনী তার স্ত্রী নয়। এরপর রুকমিনীকে শাস্তি দিতে একটি খাঁচায় বন্দি করা হয়। এটি সেই একই খাঁচা যেটি এই বাড়ির খাঁচার মতো। রুকমিনীর বিরুদ্ধে কাঠ চুরি করার অভিযোগ আনা হয়। শাস্তি হিসেবে তার আঙ্গুল কেটে ফেলে। রুকমিনী সেই খাঁচার ভিতরে একটি সন্তানের জন্ম দেয়। এরপর সে এবং তার সন্তান খাঁচার ভিতরে আত্মহত্যা করে। বলা হয় যেদিন রুকমিনী আত্মহত্যা করেছিল সেদিন ছিল ক্রেভেন নাইট। ডুড এই সমস্ত কথা তার বাবাকে বলে, কিন্তু তার বাবা তাকে এই সব বাজে কথায় বিশ্বাস না করতে বলেন। রাতে তার বাবা ডিকো, সুজং এবং কাসমো একই সঙ্গে জঙ্গলে ছিল। তখন সুজয় কাঠ সংগ্রহ করতে চায়। সেখানে সে কারোর পা দেখতে পায়। তখন সে উপরের দিকে তাকায়। তখন সে দেখে একটি ভূত তাকে সাহায্য করতে চাইছে। সুজং এবং কাসমো বলে এটি নিশ্চয়ই রুকমিনী আত্মার কাজ। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো ছিল, এই ঘটনাটি সবই ক্লেভেন শুক্রবার রাতে ঘটছিল। এরই মধ্যে লিসের প্রসবের সময় এসে পড়ে। হঠাৎ তার প্রচন্ড রক্তপাত শুরু হয় এবং রাতে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বাড়িতে শিশুর আগমনে সবাই বেশ খুশি ছিল। এরপর দৃশ্যতে আবার ক্লেভেন শুক্রবার রাতে আসে। ডুড একটি শিশুর কান্নার শব্দ শুনে। সে শব্দ অনুসরণ করে শিশুর কাছে যায়, কিন্তু তখন জানালার উপর থেকে কারোর হাত দেখা যায় এবং সে ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার মা সেখানে আসে এবং সেই হাতটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে জঙ্গলে বৃষ্টি শুরু হয়। তখনই সুজং এবং কাসনো সেখানে পৌঁছে তারা বাড়ির দিকে রওনা দেয়। রাতে লিজ ঘুম থেকে উঠে দেখে তার ঘরে অনেক টিকটিকি। এটা দেখে সে অনেক চিৎকার করা শুরু করে। ডুড তার বাবাকে ডেকে আনে। তার বাবা ঘরে আসে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় এবং তিনি চারিপাশ
চারপাশটা পরীক্ষা করতে থাকেন। সেখানে সে আত্মার উপস্থিতি ছিল, কিন্তু তিনি তা বুঝতে পারেননি। সবচেয়ে বড় কথা ছিল তিনি এইসবে বিশ্বাস করতেন না। যাই হোক, লিজ তার মেয়েকে নিয়ে ভেতরে যায়, কিন্তু মেয়েটি তখন আর ঘরে ছিল না। এতে পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে ডুড অন্ধকারে ছিল। সেখানে দেখা যায় লিসের মেয়ে সেই ভূতের হাতে। এখন ডুডের সামনে সে আত্মা স্পষ্টভাবে উপস্থিত হয়। এতে ডুড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। তার মা তাকে শান্ত করে। এদিকে তার বাবা এবং ডেভোর সাহায্যে অন্য শহরের লোকেদের কাছে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তারা তাকে আর খুঁজে পায় না। তখন সুযোগ সরাসরি সালামতের কাছে সাহায্যের জন্য যায়। সালামত ডুডের পরিবারকে জানান তার আধ্যাত্মিক শক্তি খুব সীমিত। তিনি তখন রিচুয়াল করে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন রুকমিনিকে খুঁজে বের করতে। তিনি তাকে খুঁজে পান এবং তার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু রুকমিনি প্রথমে তার সঙ্গে কথা বলতে চায় না। পরে তিনি তাকে সেই খাঁচার ভেতরে খুঁজে পাচ্ছিল। রুকমিনি তাকে বলেন কিভাবে তিনি এখানে এসেছিলেন। তিনি খুবই কষ্টে ছিলেন এবং মুক্তি চাইছিলেন। তিনি জানান যে তাকে ভালোবাসতো সেই তার সঙ্গে প্রতারণা করেছে। এমনি করে রুকমিনির জীবন শেষ হয়ে যায়। রুকমিনি খুবই রেগে যায় এবং সালামতকে সেখান থেকে চলে যেতে বলেন। সব জানার পর সালামত মানুষের জগতে ফিরে আসে এবং সবাইকে জানায় এখন একমাত্র ঈশ্বরই তাদের রক্ষা করতে পারেন। এদিকে ডুড বাইরের থেকে মেয়েটির কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু সে বাইরে যাওয়ার আগেই সব জানলার দরজা বন্ধ হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি কেন রুকমিনি একটি সন্তান চাইছিল। সে নিজে মা হতে পারেনি, তার কারণে সে লিসের সন্তানকে তার সঙ্গে নিয়ে যায়। সবাই অসহায় হয়ে পড়ে। তখনই তারা রুকমিনিকে খুঁজে পায়। সালামত এবং কাজনো তার সঙ্গে মোকাবেলা করতে যায়, কিন্তু তখন তারা দুইজনই অদৃশ্য হয়ে যায়। তারা বাইরে টেলিপোর্ট করে। সেখানে তারা সেই লোকেদের আত্মাকে দেখতে পায় যারা খাঁচার ভেতরে নিহত অবস্থায় ছিল। এখানে সুজন দুইটা আত্মাকে দেখতে পায়। ভয়ে সে একটি গাছের সাথে ধাক্কা খায়, কিন্তু কিছুক্ষণ পর সালামত এবং কাসনো তাকে তুলে নিয়ে যায়। ততক্ষণে ডুডের পরিবার বাইরে চলে এসেছিল। তারা খাঁচার ভেতর একটি শিশুর কণ্ঠস্বর শুনতে পায়। তারা দ্রুত সেখানে যায় এবং খাঁচার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা সেখানে গিয়ে অবশেষে শিশুটিকে খুঁজে পায় এবং এতে তারা খুশি হয়। অন্যদিকে সালামত গাছের ভূতের সঙ্গে কথা বলতে শুরু করে, যার নাম ছিল বায়ু। বায়ু সেই ব্যক্তি ছিল যে রুকমিনিকে খুব ভালোবাসতো। সে ছিল স্থানীয় একজন মানুষ। সালামতের পূর্বপুরুষ ছিল বায়ু। তার সঙ্গে সাক্ষাতের পর তারা সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্যটি পরের দিনে বদলে যায়, যেখানে সালামত তাদের বলে যে রুকমিনি সব সময় এই বাড়িতে থাকবে, কারণ সে এই বাড়ির সঙ্গে যুক্ত। সে কখনোই এখান থেকে যাবে না। তারা যদি এখানে থাকে তবে এটি তাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। সালামত আরো বলে যে জঙ্গলে আত্মাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সালামত তাদের পরামর্শ দেয় যত দ্রুত সম্ভব তাদের এই জায়গা ত্যাগ করতে হবে। তারা তার পরামর্শ অনুযায়ী সেখান থেকে চলে যায়। শেষমেশ তারা সবাই তাদের পুরনো বাড়ির দিকে রওনা দেয়। বিদায় নেওয়ার আগে সুজং এবং কাসনো ডুডের বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তাদের খুব মন খারাপ ছিল। তারা বলে তারা তাকে খুব মিস করবে। এরপর ডুডের পরিবার সেখান থেকে চলে যায়। তারপর আমরা ডুডকে দেখি, সে এখন বড় হয়ে গিয়েছে। পুরো গল্পটি সেই বলছিল। বর্তমানে সে তার পুরনো বাড়িতেই বসবাস করছে। ডুড বলে যে সে আর এখন আর কারণ ভয় পায় না, কিন্তু তারপর আমরা দেখি রুকমিনির আত্মা তার পেছনে দাঁড়িয়ে আছে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি ডুডের মা তাকে তার প্রিয় খেলনাটি কিনে দেয়।